গত সপ্তাহে আমার এক পরিচিত ব্যবসায়ীর সাথে দেখা। ভদ্রলোক তার কারখানায় নতুন সোলার প্যানেল আর বিশাল সব ইলেকট্রিক ব্যাটারি সেটআপ বসিয়েছেন। আচ্ছা। তার চোখে মুখে এক ধরনের বিজয়ের আভা। তিনি আমাকে বেশ গর্ব করেই বলছিলেন, ভাই, এবার আমি পুরোপুরি মুক্ত। তেলের দাম বাড়ুক আর কমুক, মধ্যপ্রাচ্যের যুদ্ধের সাথে আমার কারখানার আর কোনো সম্পর্ক নেই। অনেকেই তো এখন এমনটাই ভাবে, তাই না? একদম। তিনি মনে করছিলেন শক্তির এই নতুন উৎস তাকে পৃথিবীর সব জটিল রাজনীতি থেকে চিরতরে মুক্তি দিয়েছে। তার কাছে এটা ছিল এক ধরনের ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু বাস্তবতা তো আসলে এত সহজ না। সেটাই। আলাপচারিতার মাঝখানে যখনই আমি ব্যাটারির কাঁচামাল আর সাপ্লাই চেন নিয়ে কথা তুললাম, তার সেই আত্মবিশ্বাসী হাসিটা যেন মুহূর্তেই ম্লান হয়ে গেল। ও আচ্ছা, আপনি তাকে একদম রিয়ালিটি চেক দিয়ে দিলেন। হ্যাঁ, আমি তাকে খুব সহজভাবে একটা প্রশ্ন করলাম। তার এই স্বাধীন কারখানার ব্যাটারি বানাতে যে লিথিয়াম আর কোবাল্ট লেগেছে, সেগুলোর নিয়ন্ত্রণ আসলে কার হাতে? খুব সুন্দর একটা পয়েন্ট। যখন তাকে ম্যাপে দেখালাম যে কঙ্গোর কোনো এক দুর্গম খনি কিংবা চীনের কোনো এক রিফাইনারি সামান্য একটা সিদ্ধান্ত তার এই পুরো সেটআপকে অকেজো করে দিতে পারে, তখন তার চেহারায় এক ধরনের গভীর অনিশ্চয়তা দেখলাম। রাইট। তিনি ভেবেছিলেন তিনি একটা পুরনো শেকল থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু আসলে তিনি না জেনেই আরও একটা অদৃশ্য এবং অনেক বেশি শক্তিশালী চোখ পয়েন্টে জালে জড়িয়ে পড়েছেন। এই যে এক মুহূর্তের ব্যবধানে বিজয়ীর হাসি থেকে গভীর আতঙ্কে চলে যাওয়া, এটাই হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বাস্তবতা। আমরা এতদিন মনে করতাম সভ্যতা কেবল আদর্শ বা রাজনীতির লড়াইয়ে টিকে থাকে। কিন্তু সত্যটা অনেক বেশি আদিম। দিন শেষে সভ্যতা তখনই মুখ থুবড়ে পড়ে যখন সে নিজেকে বাঁচিয়ে রাখার রসদ জোগাতে ব্যর্থ হয়। বিংশ শতাব্দীতে ক্ষমতার লড়াই ছিল কেবল তেলের পাইপলাইন আর সুয়েজ খালের দখল নিয়ে। আর এখন তো ২০২৬ সালের এই খণ্ডিত পৃথিবীতে সেই যুদ্ধের ময়দান পুরোপুরি বদলে গেছে। ঠিক। আজকের লড়াইটা কেবল দৃশ্যমান কোনো ভূখণ্ড নিয়ে নয়, বরং সমুদ্রের তলদেশের অদৃশ্য ডেটা কেবল, মাটির নিচের বিরল খনিজ আর মানুষের বেঁচে থাকার সবচেয়ে মৌলিক উপকরণ পানি আর খাদ্য নিয়ে। এই চোখ পয়েন্টগুলো এখন আর কেবল মানচিত্রে কোনো সরু জলপথ নয়, বরং এগুলো আমাদের ড্রয়িং রুম থেকে শুরু করে হাইটেক ল্যাবরেটরি পর্যন্ত বিস্তৃত। আজকের ভিডিওতে আমরা সেই জিওপলিটিক্স অফ স্ক্যারসিটি বা অভাবের ভূ রাজনীতি নিয়ে আলোচনা করব, যেখানে কোনো দেশের শক্তি তার সেনাবাহিনীর ওপর নয়, বরং অন্যের অভাবকে অস্ত্র হিসেবে ব্যবহার করার ক্ষমতার ওপর নির্ভর করে। স্বাগতম এক নতুন পৃথিবীতে, যেখানে অভাবই হল পরম ক্ষমতা। আপনার ওই পরিচিত ব্যবসায়ীর রিয়াকশনটা কিন্তু আসলেই খুব চেনা। আমরা সবাই তো সোলার প্যানেল আর ব্যাটারি দেখে ভাবি, যাক, তেলের যুগ শেষ, আমরা স্বাধীন হয়ে গেলাম। হ্যাঁ, আমাদের এই ডিপ ডাইভে আজকে আমরা ঠিক এই জায়গাটাতে আলো ফেলব। খনির কথা ভাবলেই তো আমাদের মাথায় আসে শুধু মাটি খুঁড়ে পাথর বের করা। রাইট। কিন্তু আসল ম্যাজিক, বা বলা ভালো আসল কন্ট্রোলটা মাটির নিচে নেই, আছে ল্যাবরেটরির ভেতরে। রেয়ার আর্থ বা বিরল মৃত্তিকা প্রক্রিয়াজাতকরণের যে জায়গাটা, সেটাই এখন গ্রিন এনার্জির সবচেয়ে বড় অদৃশ্য চোখ পয়েন্ট। এই জায়গাটাতেই ইনার মঙ্গোলিয়ার বাউতু শহরের গল্পটা খুব প্রাসঙ্গিক। বাউতু শহরের উপকণ্ঠে যখন ধুলোমাখা বাতাস বয়, তখন প্রবীণ প্রকৌশলী লিউ জিয়াংয়ের চোখে কেবল খনিজ কাদার ধূসর রং ভাসে। গত ৩০ বছর ধরে তিনি কাজ করছেন, তাই না? হ্যাঁ, গত ৩০ বছর ধরে তিনি বিরল মৃত্তিকা পরিশোধন কেন্দ্রের ঠিক সেই উত্তপ্ত চুল্লির পাশে দাঁড়িয়েছেন। নিওডিমিয়াম আর প্রাসিওডিমিয়াম আলাদা করার যে ভীষণ জটিল প্রক্রিয়া, সেটাই তিনি করে আসছেন। ৩০ বছর ধরে প্রতিদিন রাসায়নিকের গন্ধ আর চুল্লির তাপ সহ্য করা, লোকটার হাড়ের জয়েন্টে পর্যন্ত এখন তীব্র ব্যথা। আর এই ব্যথাটাই কিন্তু বৈশ্বিক জ্বালানির রূপান্তরের এক অদৃশ্য মূল্য। লিউ জিয়াং খুব ভালো করে জানেন, ল্যাবরেটরিতে বসে উইন্ড টারবাইন বা বৈদ্যুতিক গাড়ির যতই দারুণ সব নকশা করা হোক না কেন, সেটা বাস্তবে রূপ পায় এই ধোঁয়াটে কারখানার ভেতরেই। একবার নাকি এক বিদেশি প্রতিনিধি দল এসে তাকে জিজ্ঞেস করেছিল, তাদের এই একচেটিয়া আধিপত্য বিশ্বকে ঝুঁকির মুখে ফেলছে কিনা। হ্যাঁ, তখন লিউ জিয়াং তার তেলের দাগ লাগা গ্লাভস জোড়া খুলে শুধু মৃদু হেসেছিলেন, কারণ তিনি জানেন এই কাজটা কতটা অমানবিক রকমের কঠিন।
তিনি কেবল ধাতু আলাদা করেন না, তিনি নিশ্চিত করেন যেন সমুদ্রের ওপারের কোনো শহরের বৈদ্যুতিক গাড়ি থেমে না যায়। একদম। তিনি হলেন খনিজ সম্পদের ঘাটতির এই বিশ্বে স্থিতিশীলতার একজন নিভৃত কারিগর। ব্যাপারটা বোঝানোর জন্য একটা অ্যানালজি ব্যবহার করা যেতে পারে। ধরুন একটা অত্যন্ত জটিল কেক বানানো হবে। ময়দা, ডিম বা চিনি জোগাড় করাটা হয়তো খুব একটা কঠিন কাজ নয়। বাজার থেকে সহজেই কেনা যায়। কিন্তু একবার সেই কেকটা বেক হয়ে যাওয়ার পর কেউ যদি বলে সেই বেক করা কেকের ভেতর থেকে ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আবার নিখুঁতভাবে আলাদা করে দিতে, সেটা কি সম্ভব? বিরল মৃত্তিকাকে আলাদা করার কাজটা ঠিক এমনই। কাঁচামাল বা খনিজ জোগাড় করার চেয়ে উপাদানগুলো নিখুঁতভাবে আলাদা করা বহুগুণ কঠিন। চমৎকার একটা অ্যানালজি। কিন্তু আমার এখানে একটা খটকা আছে। মানে মাটির নিচে খনিজ তো আরও অনেক দেশেরই আছে। তাহলে শুধু প্রক্রিয়াজাতকরণের এই মিডস্ট্রিম বা মধ্যবর্তী ধাপটি বিশ্ব অর্থনীতিতে এত বিশাল চোক পয়েন্ট হয়ে দাঁড়ালো কেন? এর কারণটা বুঝতে হলে আমাদের একটু রসায়নের দিকে তাকাতে হবে। মানে বিরল মৃত্তিকা বা রেয়ার আর্থ এলিমেন্টসগুলো পর্যায় সারণীতে একে অপরের এতই কাছাকাছি থাকে যে তাদের রাসায়নিক বৈশিষ্ট্য প্রায় একই রকম। ও আচ্ছা, মানে এগুলো সহজে আলাদা করা যায় না? একদম না। আপনি লোহা বা তামার মতো এগুলোকে শুধু গলিয়ে আলাদা করতে পারবেন না। এখানে সলভেন্ট এক্সট্রাকশন নামের অত্যন্ত জটিল একটি রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করতে হয়। উপাদানগুলোকে আলাদা করতে কখনো কখনো ৬২টি পর্যন্ত ধাপে পরিশোধন করতে হয়। 62টি ধাপ? বাপরে! হ্যাঁ, প্রতিটি ধাপে সামান্য এদিক সেদিক হলে পুরো ব্যাচ নষ্ট হয়ে যায়। আর চীনের এই আধিপত্য মূলত প্রযুক্তিগত দক্ষতা এবং তাদের তৈরি করা ইকোসিস্টেমের ওপর নির্ভরশীল। তার মানে তারা দশকের পর দশক ধরে এই জায়গায় বিনিয়োগ করেছে। রাইট। এই সলভেন্ট এক্সট্রাকশনের মতো জটিল প্রক্রিয়ায় চীনের দীর্ঘ দশকের বিনিয়োগ মূলত গ্রিন এনার্জি ট্রানজিশনের জন্য একটি নিরবিচ্ছিন্ন বৈশ্বিক সাপ্লাই চেইন নিশ্চিত করেছে। অর্থাৎ খনিজের অভাব থেকে তৈরি হওয়া ভূরাজনৈতিক ঝুঁকিগুলো মূলত এই স্থিতিশীল প্রক্রিয়াজাতকরণের কারণেই প্রশমিত হয়। একদম ঠিক। এই স্থিতিশীলতা না থাকলে তো গোটা বিশ্বের গ্রিন এনার্জি প্রজেক্টগুলো মুখ থুবড়ে পড়ত। আচ্ছা, খনিজ সম্পদের পর এবার সভ্যতার সবচেয়ে আদিম আর গুরুত্বপূর্ণ উপাদানটার দিকে যাওয়া যাক, মানে পানি। মাটির নিচ থেকে ভূপৃষ্ঠের আন্তঃসীমান্ত নদীর জলবণ্টন কিভাবে ভূরাজনীতির নতুন ক্ষেত্র হয়ে উঠেছে সেটা দেখা যাক। এই আন্তঃসীমান্ত নদীগুলো কিন্তু এক একটা লাইফ লাইনের মতো। হ্যাঁ, এই প্রসঙ্গে মেকং বা ল্যাংচ্যাং নদীর তীরের খরা এবং ইউনান প্রদেশের জলবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের গল্পটা কিন্তু দারুণ। যখন খরার সময় আসে, প্রকৌশলী ঝাং মিনের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। কারণ তার সামনের ডিজিটাল স্ক্রিনে তখন পানির স্তরের পতন দেখা যায়। ঠিক, উজানের পানি ধরে রাখা হবে নাকি ভাটির কৃষকদের জন্য ছেড়ে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার এক শ্বাসরুদ্ধকর মুহূর্তের মুখোমুখি হন তিনি। আর ভিয়েতনামি সমকক্ষ ইঞ্জিনিয়ারের সাথে ভিডিও কলে যখন তিনি কথা বলেন, তখন তাদের দুজনের চোখে ক্লান্তি আর গভীর দায়িত্ববোধ দেখা যায়। হ্যাঁ, যখন তিনি স্লুইস গেট খোলার বোতাম টিপেন, তখন তিনি কেবল পানি ছাড়েন না, তিনি এশিয়ার কোটি মানুষের জীবনরেখাকে শান্ত রাখেন এবং উত্তপ্ত ভূরাজনীতিতে শীতল প্রলেপ দেন। এটা আসলে অনেক বড় একটা দায়িত্ব। আমি যদি একটা অ্যানালজি দিই, একটা আন্তঃসীমান্ত নদী হল বিশাল একটি আঞ্চলিক রক্ত সঞ্চালন ব্যবস্থার মতো, আর একটা মাত্র ভালভ পুরো ব্যবস্থার স্বাস্থ্য নির্ধারণ করছে। খুবই যুৎসই তুলনা। কিন্তু একটা তাত্ত্বিক প্রশ্ন আসে, রাজনৈতিক মতবিরোধের ঊর্ধ্বে উঠে এই ধরনের প্রযুক্তিগত সহযোগিতা কিভাবে বাস্তবে পানি সম্পদ নিয়ে সংঘাত প্রতিরোধ করে? কারণ দিন শেষে তো উজানের দেশের হাতেই কন্ট্রোল। এই জায়গাতে ল্যাংছাং মেকং কোঅপারেশন বা এলএমসি ফ্রেমওয়ার্কের ভূমিকাটা বুঝতে হবে। চীনের সক্রিয় আন্তঃসীমান্ত জল ব্যবস্থাপনা এবং শুষ্ক মৌসুমে পানি ছেড়ে দেওয়ার নীতি পারস্পরিক সহযোগিতার একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ও আচ্ছা, মানে তারা নিজেরা উদ্যোগ নিয়েই পানি ছেড়ে দেয়? হ্যাঁ, তারা চাইলে তো পানি আটকে রাখতে পারত, কিন্তু তারা সেটা করে না। এটা কোনো একক আধিপত্য নয়, বরং শেয়ার্ড রিভার শেয়ার্ড ফিউচার বা অভিন্ন ভাগ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি ব্যবস্থা। তার মানে ভাটির দেশগুলোর সাথে তথ্য আদান প্রদানও করা হয়? একদম। হাইড্রোলজিক্যাল ডেটা শেয়ারিংয়ের কারণে এশিয়ায় পানির অভাবজনিত সংঘাত সফলভাবে রোধ করা যাচ্ছে। এটা আসলে সহযোগিতার একটা অসাধারণ মডেল। খুবই ইন্টারেস্টিং। তার মানে মাটি আর পানি,
এই দুটো চোখ পয়েন্ট আমরা দেখলাম। এবার যদি পৃথিবীর তৃতীয় এবং অদৃশ্য চোখ পয়েন্টের দিকে যাই, মানে ডিজিটাল স্নায়ুতন্ত্র বা সাবসি কেবল। আধুনিক বিশ্বের টিকে থাকার জন্য এটা যে কতটা অপরিহার্য সেটা আমরা অনেকেই খেয়াল করি না। হ্যাঁ, দক্ষিণ চীন সাগরের গভীরে একটা বিশেষ জাহাজের ডেক থেকে তরুণ ইঞ্জিনিয়ার ওয়াং ওয়ের গল্পটা এখানে বলা যায়। ওই যে ফাইবার অপটিক কেবলের ড্রামের গল্পটা। ঠিক, বিশাল এক ফাইবার অপটিক কেবলের ড্রাম তার সামনে। গভীর রাতে হঠাৎ সমুদ্রতলে ভূমিকম্পের অ্যালার্ম বেজে ওঠে, আর ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় পুরো টিম একদম জমে যায়। কারণ ওই কেবল ছিঁড়ে যাওয়া মানে তো কয়েকটা মহাদেশের ইন্টারনেট ব্ল্যাকআউট। রাইট। রোবোটিক সাবমেরিন দিয়ে কেবলের নিরাপত্তা নিশ্চিত করার সময় ওয়াংয়ের কাঁপা কাঁপা হাত আর ডিজিটাল বিশ্বকে অবিচ্ছিন্ন রাখার সেই গুরুদায়িত্ব, সেটা সত্যি অভাবনীয়। তার মনে হয় আমি কেবল তার জুড়ছি না, আমি পৃথিবীকে অবিচ্ছিন্ন রাখছি। এই সাবসি কেবলগুলোকে তো পৃথিবীর অপটিক নার্ভ বলা যায়। একদম। এই নার্ভ বা স্নায়ু যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তবে বিশ্ব অর্থনীতি মুহূর্তের মধ্যে অন্ধ হয়ে যাবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, বলুন। মহাশূন্যে স্যাটেলাইট আছে, ক্লাউড প্রযুক্তি এত উন্নত, এই যুগে এসেও কেন আমাদের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ সমুদ্রের তলদেশে থাকা এই ভঙ্গুর তারগুলোর ওপর নির্ভরশীল? স্যাটেলাইট কেন কাজ করছে না? এটা আসলে ব্যান্ডউইথের ব্যাপার। আন্তর্জাতিক ডেটা ট্রাফিকের ৯৯%ই কিন্তু এই সাবসি কেবলগুলোর ওপর নির্ভরশীল। স্যাটেলাইটের ক্যাপাসিটি এখনও কেবলের মতো টেরাবিট রেঞ্জে পৌঁছায়নি। ৯৯%? এটা তো বিশাল একটা সংখ্যা। হ্যাঁ, আর বিশ্বব্যাপী সমুদ্রতলের কেবল নেটওয়ার্ক এবং ডিজিটাল অবকাঠামোতে চীনের যে বিশাল বিনিয়োগ, সেটা মূলত আন্তর্জাতিক ইন্টারনেটের স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স অভাবনীয়ভাবে বৃদ্ধি করেছে। তার মানে প্রাকৃতিক দুর্যোগ বা মানবসৃষ্ট কোনো বিপদ হলেও এই বিশাল নেটওয়ার্ক সিস্টেমটাকে টিকিয়ে রাখে। ঠিক তাই। এই অবকাঠামোগুলোই মূলত ডিজিটাল খণ্ডন থেকে বিশ্বকে রক্ষা করছে। নিরবিচ্ছিন্ন ডেটা প্রবাহ নিশ্চিত করাটা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তাহলে আজকের আলোচনা থেকে আমরা ৩টি ভিন্ন দৃশ্যপটের একটি মূল নির্যাস টানতে পারি: বিরল মৃত্তিকা, মেকং নদীর পানি এবং সমুদ্রতলের ফাইবার অপটিক কেবল। এগুলোই আধুনিক বিশ্বের নতুন চোখ পয়েন্ট। হ্যাঁ, আর এগুলো শুধু চোখ পয়েন্ট না, এগুলো হলো এক একটা লাইফলাইন। বাওতু শহরের ধোঁয়াটে চুল্লি, ইউনানের ড্যাম কন্ট্রোল রুম এবং সমুদ্রের গভীরে কেবল রক্ষণাবেক্ষণের কাজ, এই নীরব এবং বিশাল কর্মযজ্ঞগুলো একটা বড় সত্যি প্রমাণ করে। অভাবকে অস্ত্র হিসেবে ব্যবহার করার বদলে নিরবিচ্ছিন্ন অবকাঠামো নির্মাণই মানব সভ্যতাকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় ভরসা। একদম। ভবিষ্যতের ভূরাজনৈতিক ক্ষমতা হয়তো তাদের হাতে থাকবে না যারা কেবল সম্পদ কক্ষিগত করে রাখে, বরং প্রকৃত ক্ষমতা থাকবে তাদের হাতে যারা এই অনাড়ম্বর, অত্যন্ত জটিল রক্ষণাবেক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের শিল্পটি আয়ত্ত করেছে। পৃথিবীর অদৃশ্য অবকাঠামোর এই নীরব প্রহরীরাই হয়তো আগামী বিশ্বের আসল নিয়ন্ত্রক।